বর্তমানে আপনাদের স্বাগত। না না আমি দেখে তোমায় জানাবো রয়েছি এই মুহূর্তে বিষয়টা বুঝি। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বাড়িতে মন্ত্রী হয়ে প্রথমবার শিল্পাঞ্চলে এসে এক অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি। আমরা এবার সরাসরি তার সাথে কথা বলে নেব। এক মাস আগেও আপনি ছিলেন বিরোধী নেত্রী, শিল্পাঞ্চলের প্রতিটি কোনায় গিয়ে মানুষের সমস্যার কথা তুলে ধরেছিলেন। আজ আপনি পুরমন্ত্রী, কিভাবে এই এক মাসটাকে আপনি দেখছেন? এটা একটা মানে একটু আজকে আমি যে এলাম আসানসোল জেতার পরে, মন্ত্রী হবার পরে, এই যে আমার কার্যকর্তা এবং সাধারণ মানুষের কাছ থেকে যে সাড়া আজকে পেলাম, আমি এটা কখনো দেখিনি এরকম। আমি জানি না আসানসোলে কেউ দেখেছে কিনা, আপনারাও হয়তো দেখেননি, আপনারাও তো এতদিন দেখছেন। এত আবেগ, এত ভালোবাসা, এত এক্সপেকটেশন, মানুষের সাধারণ মানুষের এক্সপেকটেশন এবার হয়তো আমাদের একটু জীবনটা বদলাবে। তার জন্য মনে হয় যে দায়িত্বটা অনেক বেড়ে গেল, অনেক। এবং যে বাড়ি বাড়িতে গিয়ে আজ লাস্ট 6 মাস ধরে বলেছি আমাকে ভোট দাও, মোদিজিকে ভোট দাও, তোমার বাড়ি বানিয়ে দেবো, তোমাকে জল দেব, তোমার বাথরুমটা বানিয়ে দেবো, তোমাকে রাস্তা দেব, নালী পরিষ্কার করব, ভগবানের আশীর্বাদে সেটাই আমাকে ভগবান দিয়ে দিলেন। মোদিজি আমাকে সেটাই দায়িত্ব দিয়ে দিলেন, আমার মুখ্যমন্ত্রী শুভেন্দুদা সেই গুরু দায়িত্বই আমাকে দিয়ে দিলেন। এখন আমি মানুষকে বাড়ি দেবো, আমার মা বোনকে জল দেব, বাথরুম দেব, নালী পরিষ্কার করব, রাস্তা বানাবো, লাইট করব, পুরো ঝকাঝক করব। আপনি কার্যত মন্ত্রী হিসাবে T20 যেন সিরিজ খেলছেন, একের পর এক সিদ্ধান্ত, যেগুলো অনেক সময়তেই অন্য সরকার নিতে ভয় পেত, আপনি একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এটা কিভাবে সম্ভব? এত দ্রুত এত বড় বড় পদক্ষেপ আপনি নিয়ে যাচ্ছেন। কারণ আমি যার নেতৃত্বে কাজ করছি, আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি হচ্ছে এমন একটা টিম লিডার যিনি প্রচন্ড ইন্ডিপেন্ডেন্স দেন, তার কলিগদের সম্মান দেন, ভরসা আছে তার। এবং আমরাও যা করি ওনাকে জানিয়ে করি। সিএম সাহেব, আমি রাস্তার দুপাশে পার্কিং, এত অসুবিধা হয় আমাদের, কোনো নিয়ম নেই। 15 বছর আমরা দেখেছি দুপাশে পার্কিং করে রেখে দিয়েছে, একটা নিজে ছাপিয়ে নিয়েছে, ছাপিয়ে পার্কিং তুলছে, কেউ বলার কেউ নেই, অথচ আমাদের রাজস্ব ক্ষতি হচ্ছে। আমরা আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। আজকে মহিলাদের সুরক্ষা, বারবার মমতা ব্যানার্জিকে বলেছি বিধানসভার মধ্যে, হেল্পলাইন নাম্বার চালু করুন, হেল্পলাইন নাম্বার চালু। 15 বছরে হেল্পলাইন নাম্বার চালু হয়নি, বাবা চায়। এতদিন উইমেন হেল্পলাইন নাম্বার ছিল না, খুব শীঘ্রই 181 উইমেন হেল্পলাইন নাম্বার আমরা চালু করতে শুরু করেছি, চালু করব খুব তাড়াতাড়ি। আজকে জিও ট্যাগিং করে আমরা হেল্পলাইন নাম্বার চালু করছি। আমি আমার ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি, যেখানে একটি বোন সে প্রবলেমে পড়বে, সঙ্গে সঙ্গে জিও ট্যাগিং দিয়ে যখনই সে ওই অ্যাপে মেসেজ পাঠাবে, তার ওই পয়েন্টে তার নিয়ারেস্ট যে থানা, সে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যাবে। আজকে ময়লা, যদি ময়লা থাকে, রাস্তা চারিদিকে ময়লা পড়ে আছে, আসানসোলেও যেমন মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতাও তেমন পড়ে আছে, তো পড়েই আছে, ডাই হয়ে রয়েছে। জিও ট্যাগিং দিয়ে যখনই ময়লা দেখতে পাবেন, পাঠিয়ে দিলেন, উইদিন 2 আওয়ার্স লোক এসে পরিষ্কার করে দিয়ে যাবে। কাজ করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি ছিল না মমতা ব্যানার্জির সরকারে। পাবলিক বসিয়ে দিয়েছে, আমরা হচ্ছি নেতা, আমরা রাজা, আর আমাদের সব কর্মীরা, আমাদের মানুষ, সাধারণ মানুষ হচ্ছে বৃত্ত, এরকম একটা মানসিকতা। আমাদের সেটা নয়, আমরা অ্যাকাউন্টেবল। মানুষ বসিয়েছে আমাকে এই চেয়ারটাতে, আই এম অ্যাকাউন্টেবল। আপনি যেরকম জার্নালিস্ট, ও যেরকম ব্যাংকে কাজ করে, ও যেরকম টিচার, আমি সেরকম আরেকটা প্রফেশনাল। আমার হচ্ছে মানুষের সেবা করা কাজ। নিজেকে খুব বিরাট কেউ কেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আই এম জাস্ট অ্যানাদার পার্সন, আপনাদের মতো। আমাকে যে কাজটা মানুষ দিয়েছে, গুরু দায়িত্ব, সেটা আমাকে করতে হবে। এটা ভাবলেই আমার মনে হয় চল ওকে।
বিজেপির যে মন্ত্রিসভা এবার তৈরি হয়েছে খুব সুন্দরভাবে ভাগ করা রয়েছে। মতুয়া সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব আছেন, আদিবাসী সম্প্রদায় থেকে আছেন, উত্তরবঙ্গ থেকে আছেন, এবং আপনি মহিলা প্রতিনিধিত্ব এবং শিল্পাঞ্চলের প্রতিনিধিত্ব করছেন। তো আমি এই শিল্পের বিষয়ে যদি আসতে চাই, কতটা ভবিষ্যৎ দেখছেন বাংলা শিল্পে? ভীষণ ভবিষ্যৎ দেখছি। কারণ কি, দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে কেন আজকে সিঙ্গুর থেকে টাটাকে ভাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে কোনো ইন্ডাস্ট্রি আসেনি, কারণ ইন্ডাস্ট্রি আসার সেই অ্যাটমসফিয়ারটাই নেই, পরিবেশটাই নেই। আজকে আমরা প্ল্যান করছি, আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে যে ভিশন, কিভাবে আমরা ইন্ডাস্ট্রি আনবো, কিভাবে কত দূর আমরা কত ইনভেস্টমেন্ট আনতে পারি, কি কি ইনভেস্টমেন্ট আনবো, এই নিয়ে প্ল্যানিং হচ্ছে। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এবং দুর্গাপুর, আসানসোল, এই যে শিল্পাঞ্চল, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়ে গেছেন, এটা একটা ট্রেডিং হাব হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। আজকে ইসকোর যে 35-40 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, এতদিন আমাদের টিএমসি করতে দেয়নি, কিছু একটা ছেলেকে ঢোকাতে দেয়নি। প্রত্যেকটা মানে কন্ট্রাক্টর কে ঢুকবে আর কে কোন ছেলেকে নেবে সেটা ওরা ডিকটেট করেছে। আজকে আমরা আমাদের সাধারণ মানুষকে জায়গা দিতে পারবো। আমার কার্যকর্তারা কন্ট্রাক্টর হবে, তারা পেটি কন্ট্রাক্টর হবে, তারাও পার্টিসিপেট করবে। সুতরাং আমাদের অনেক স্বপ্ন, অনেক মানে কি বলবো, অনেক ইচ্ছে, অনেকভাবে সাজানোর ইচ্ছে। পুরো দপ্তর এতদিন ধরে কলকাতা কেন্দ্রিক বিষয়টি ছিল, কারণ বেশিরভাগ মন্ত্রী কলকাতা থেকে হয়েছেন। আপনি আসানসোল থেকে পুরো দপ্তরের মতো একটা দপ্তর পেয়েছেন, এবং কলকাতাতেও আপনি কিন্তু বারবার নিজেকে আসানসোলের বিধায়িকা, আসানসোলকে আপনি বারবার তুলে ধরছেন। আপনি ভোটে দাঁড়ানোর সময়তেও বলেছেন আসানসোল থেকেই দাঁড়াতে চাই। আসানসোলের মানুষ আপনার কাছে কি পেতে পারে? আসানসোলের মানুষ প্রথমত নতুন ইন্ডাস্ট্রি, দ্বিতীয়ত পুরনো ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে খোলা, সেখানে অন্য কিছু নিয়ে আসা, বা হাসপাতাল নিয়ে আসা, বড় হাসপাতাল এখানে আনা। যেই মাত্র ব্রিজটা বানাবো সঙ্গে সঙ্গে বাঁকুড়া, আসানসোল দক্ষিণ অটোমেটিক্যালি পুরো জায়গাটা একদম জেগে উঠবে, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ অনেক বেড়ে উঠবে। তো আসানসোলকে স্মার্ট সিটি করার স্বপ্ন আমার। আমি আসানসোলকে স্মার্ট সিটি করতে চাই, তার জন্য ইনভেস্টমেন্ট আনা, তার জন্য যারা স্মার্ট সিটি বানায় তাদের সাথে যোগাযোগ করে, এরকম আমাদের সংকল্পপত্রে আছে নর্থ বেঙ্গলে 4টে স্মার্ট সিটি হবে, থিম্যাটিক সিটি হবে, হিস্টোরিক্যাল সিটি হবে, এরকম 4টে। আর দক্ষিণবঙ্গে আমার ইচ্ছে আসানসোলকে আমি স্মার্ট সিটি বানাবো। এত বড় মন্ত্রিত্বের দায়িত্ব, ব্রিগেডের শপথ, খবরটা প্রথম কিভাবে পেয়েছিলেন? যেদিনকে শপথ নিলাম তার আগের দিন হঠাৎ রাত্রি 10টা, 10:15টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করলেন, বললেন আপনাকে মন্ত্রিমণ্ডলে রাখা হয়েছে, আপনি 10টার মধ্যে পৌঁছে যাবেন এবং আপনি বাংলাতে শপথ নেবেন। কিন্তু তখনও না, ঠিক আছে শপথ নেবো, মন্ত্রিমণ্ডলে রাখা হয়েছে, মানে সিঙ্ক ইন করছিল না, তখনও বিশ্বাস হচ্ছিল না। তবে গিয়ে যখন দেখলাম যে 70টা সিএম এবং ডেপুটি সিএম এসছে, তাদের সামনে আমি একটা মফস্বলের মধ্যবিত্ত বাড়ির আমি একজন সাধারণ মেয়ে, যে মোদিজিকে দেখে এসেছিলাম, পার্টি জয়েন করেছিলাম, যে মোদিজির সাথে কাজ করবো, এটাই ছিল আমার স্বপ্ন। কি এমএলএ হই, এমপি হই, মন্ত্রী হই, ওসব সব ইমেটেরিয়াল, মোদিজির সাথে কাজ করতে চাই। আর সেই মোদিজি বসে আছেন, আর আমি তার সামনে বলছি আমি অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ লইতেছি, ভগবানের আশীর্বাদ। আমার শেষ প্রশ্ন, আপনি একটা ব্রাইট কেরিয়ার ফ্যাশন ডিজাইনিং ছেড়ে রাজনীতিতে এসেছিলেন। আপনাকে দেখে হয়তো আজকে অনেক বাংলার মেয়েরা বা বাংলার ভাইরাও নতুন করে রাজনীতি করার স্বপ্ন দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদেরকে বলতে চাই যে আসুন, রাজনীতি মোদিজি শিখিয়েছেন, রাজনীতি নয়, এটা সেবা। আমি কি বলেছি, আমরা সেবা করতে এসেছি, আমরা শাসন করতে আসেনি, শোষণ করতেও আসেনি। টিএমসি করেছে শাসন আর শোষণ, আমরা সেবা করতে এসেছি। কারণ আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, তিনি দেশের প্রধান সেবক, আমরাও দেশের সেবক, আমরা মানুষের সেবা করতে এসেছি সেই মানসিকতা নিয়ে। তাই সবাই আসুন,
ক্যারিয়ার করুন, রোজগার করুন, কিন্তু দেশকে ছেড়ে যাবেন না। দেশের জন্য থাকুন, দেশে থাকুন, দেশের জন্য কাজ করুন, কারণ দেশ মাতৃকা আমাদের চায়, আমাদের দরকার। অনেক দেশ আছে যারা অনেক ডেভেলপড, কিন্তু আমার মা এখনো অতটা ডেভেলপ নয়, আর আমার বাংলার মা তো একেবারেই ডেভেলপ নয়। তাই একদিক থেকে ধন্যবাদ দিতে চাই মমতা ব্যানার্জিকে। আজ উনি 15 বছর কিছু করেননি, তাই জন্যই তো আমি করার সুযোগটা পাচ্ছি। এই টিএমসি এবং মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ। আপনারা যে কিছুটি করেননি, সব আমাদের জন্য রেখে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমরা তো মানুষের সেবা করার সুযোগ পেলাম, তাই ধন্যবাদটাতে কিন্তু মমতা ব্যানার্জিকে দিতেই হয়। বর্তমানকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ফলো করুন বর্তমান।